ভারতের ৩ অঞ্চল দাবি করে নেপালের ১০০ রুপি নোট প্রকাশ। নয়াদিল্লি কাঠমান্ডুর মধ্যে উত্তেজনা, বাস্তব অবস্থার পরিবর্তন হবে না বলছে মোদি প্রশাসন। সিরিয়ায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১৩, গাজা ও পশ্চিম তীরে দখলদারদের তাণ্ডব, যুদ্ধাপরাধের অভিযোগ ফিলিস্তিনের, কিলিং মিশন থামাতে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান। হংকংয়ের ভয়াবহ আগুনের ঘটনায় সংস্কার কাজে গাফিলতি ও দুর্নীতির অভিযোগ, আটক আরও ৮ জন, মৃতের সংখ্যা বেড়ে ১২৮। পরিচয় শনাক্ত কেন্দ্রে স্বজনহারাদের ভিড়। কৃষ্ণসাগরে তুরস্ক উপকূলে 2টি রুশ ট্যাঙ্কারে বিস্ফোরণে আগুন, ৪৫ ক্রু জীবিত উদ্ধার, জানা যায়নি কারণ, অঞ্চল জুড়ে উচ্চ সতর্কতা জারি। এয়ারবাসের জরুরি সতর্কতায় ৬,০০০ ফ্লাইট বিঘ্নের শঙ্কা, সূর্যের বিকিরণে বিমানের কন্ট্রোল ডাটায় ত্রুটি, সফটওয়্যার আপডেটের নির্দেশ, দুর্ভোগে যাত্রীরা। ভেনেজুয়েলায় মাদকের বিরুদ্ধে স্থল অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের, সরকার উৎখাতের ছক কষছে ওয়াশিংটন, অভিযোগ মাদুরোর। কূটনৈতিক তোড়জোড় আর শান্তি আলোচনা উপেক্ষা করেই চলছে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা। শনিবার স্থানীয় সময় ভোরে কিয়েভের মধ্য ও পূর্বাঞ্চলে রুশ ড্রোন হামলায় কয়েকজন আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ড্রোনের আঘাত এড়ানো যায়নি বলে জানিয়েছে কিয়েভ। একই সময় উত্তর পূর্বাঞ্চলীয় কুপিয়ান্স্ক শহরটি পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সেনাপ্রধান তা নাকচ করে বলেন, কুপিয়ান্স্কে ইউক্রেনীয় বাহিনী এখনও অভিযান চালিয়ে রুশ সেনাদের খুঁজে বের করছে। সেই সঙ্গে রাশিয়ার সারাতপ তেল শোধনাগার ও অধিকৃত ক্রিমিয়ার সাকি এয়ারবেজে হামলার কথাও জানান সেনাপ্রধান। পাল্টা দাবি করে মস্কো জানায়, রাতভর ১৩৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ সেনারা। এছাড়া দোনেৎস্কের পোক্রোভস্ক এলাকায় হাজার হাজার ভবন গুঁড়িয়ে দেওয়ার দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, যদিও তা অস্বীকার করেছে কিয়েভ প্রশাসন। এর মধ্যে ইউক্রেনের অভ্যন্তরে দেখা দিয়েছে রাজনৈতিক টালমাটাল। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমার্ক পদত্যাগ করেছেন। তার বাড়িতে দুর্নীতি বিরোধী সংস্থার অভিযানের ঘণ্টাখানেক পরেই এই সিদ্ধান্ত নেন তিনি। জাতির উদ্দেশ্যে ভাষণে জেলেনস্কি বলেন, প্রেসিডেন্টের কার্যালয় ঢেলে সাজানো হবে, একই সঙ্গে ঐক্যে ফাটল ধরতে দেওয়া হবে না বলেও জানান তিনি। এমনকি ওয়াশিংটনের সঙ্গে আসন্ন শান্তি আলোচনায় সামরিক, গোয়েন্দা ও কূটনৈতিক শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন বলেও জানিয়েছেন জেলেনস্কি। ইসরায়েলি হামলায় সিরিয়ার দামেস্কে শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৫ জন। শুক্রবার ভোরে ঈদ জিন্নু এলাকায় অভিযান চালানোর পাশাপাশি গোলাবর্ষণ করে দখলদার বাহিনী। এ সময় নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয় বহু পরিবার। এক বিবৃতিতে ইসরায়েলি হামলাকে পূর্ণমাত্রা যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে নেতানিয়াহু বাহিনী পরিকল্পিত হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুপ্রবেশের পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে গুলি গ্রেনেডে গাজা ও পশ্চিম তীরে তাণ্ডব চালিয়েই যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির কোনো তোয়াক্কাই করছে না তারা। নেতানিয়াহু বাহিনীর তৎপরতা যুদ্ধাপরাধের পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেল আবিবের কিলিং মিশন থামাতে বিশ্বকে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে। অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। ইসরায়েলি বর্বরতায় বাড়ছে হতাহতের সংখ্যা। খান ইউনিসের উত্তর পূর্বাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আহত হয়েছেন কয়েকজন ফিলিস্তিনি, আর বনি সুহাইলায় পাওয়া গেছে নিহতের খবর। ফারা আশ্রয় শিবিরে ইসরায়েলি অভিযানেও আহত হয়েছেন বেশ কয়েকজন। বুরকা গ্রামে ইসরায়েলি সেনারা গুলি ও স্টান গ্রেনেড ব্যবহার করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতভর অভিযান, বাড়ি তছনছ, গ্রেফতার, সব মিলে দখলকৃত অঞ্চলে থামছে না ইসরায়েলি চাপ। গাজা কর্তৃপক্ষ বলছে, ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের ব্যাপক সামরিক তৎপরতা যুদ্ধাপরাধের পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের কিলিং মিশন থামাতে প্রয়োজন জরুরি হস্তক্ষেপ। বিশেষ করে জেনিনের সাম্প্রতিক হত্যাকাণ্ড আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তাৎক্ষণিক পদক্ষেপের দাবি রাখে। আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থা না এলে পশ্চিম তীর জুড়ে মৃত্যুর মিছিল থামবে না বলে সতর্ক করা হয়েছে। গাজায় ত্রাণ কার্যক্রম যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী চলছে না বলে অভিযোগ উঠেছে। মোট ২৮,০০০ ত্রাণবাহী ট্রাকের মধ্যে মাত্র ৯,৯৩০টি প্রবেশ করেছে বলে জানিয়েছে আল জাজিরা, যা ৩৫% কম। এমন পরিস্থিতিতে প্রথমবার ইসরায়েল সফরে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। ৬ ডিসেম্বর থেকে শুরু হবে তার এই সফর। জার্মানি ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশগুলোর মধ্যে একটি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত গাজার শরণার্থী শিবিরে থাকা ফিলিস্তিনিরা কাদা পানিতে ডুবেই দৈনন্দিন জীবনের সংগ্রাম চালাচ্ছেন তারা।
শীত, বন্যা আর ত্রাণের অভাবে অনেকটা অস্তিত্ব সংকটে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। জাতিসংঘ বলছে, ইসরায়েলি বাধার মুখে জরুরি সহায়তা প্রবেশই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গাজায় টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ডুবে গেছে আশ্রয় শিবিরের অনেক তাঁবু। পানি নেমে গেলেও এখনো কর্দমাক্ত চারিদিক। এর মধ্যে শীতের কনকনে ঠান্ডা হাওয়া দেখা দিয়েছে মরার ওপর ঘাড়ার ঘা হয়ে। সব মিলিয়ে দুর্বিষহ জীবন পার করছেন ফিলিস্তিনিরা। বৃষ্টির পানির সঙ্গে পয়ঃনিষ্কাশন নালার নোংরা পানি মিশে পরিস্থিতি ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। অনেক এলাকা পুরোপুরি তলিয়ে গেছে। সাধারণ যন্ত্রপাতি দিয়ে তাঁবুর চারপাশে মাটির বাঁধ দিয়ে পানি ঢোকা ঠেকানোর চেষ্টা করছেন অনেকেই। সময়ের সঙ্গে সঙ্গে মানবিক সহায়তার প্রয়োজন বেড়েই চলছে বলে জানান নিরীহ বাসিন্দারা। বৃষ্টিতে আমাদের তাঁবু ভেঙে পড়েছে, বিছানা বালিশ সব ভিজে গেছে। পরিস্থিতি অসহনীয়। বাইরে যা দেখছেন ভিতরের অবস্থা তার চেয়ে আরো খারাপ। শাবল হাতে পানি ঠেকানো ছাড়া আমাদের কিছুই করার নেই। আমাদের তাঁবুতে নৌকা লাগবে মনে হয়। আমরা বিশ্বের কাছে আবেদন করছি। এভাবে বাঁচা যায় না। আমরা আহত, অসহায়। এর জন্য আমরা দায়ী নই। দুর্ভোগ কমাতে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বস্তায় বালু ভরে বন্যা ঠেকানোর অস্থায়ী বাঁধ তৈরি করছে। তবে গত 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও ত্রাণ সরবরাহে ধীরগতি দেখা গেছে। চুক্তি অনুযায়ী প্রতিদিন 600 ট্রাক ত্রাণ প্রবেশের কথা থাকলেও ঢুকছে অনেক কম। সবশেষ পাওয়া তথ্য বলছে, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা পরিচালিত 85টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৭৯,০০০ ফিলিস্তিনি গাদাগাদি করে মানবেতর জীবনযাপন করছেন। ভেনেজুয়েলা সরকারের উপর চাপ বাড়াতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মাদক নির্মূলের নামে দেশটির উপকূলের কাছে মার্কিন রণতরী মোতায়েন, মাদক পরিবহনের অভিযোগে বিভিন্ন নৌযানে হামলার মতো ঘটনাও ঘটেছে। এরই ধারাবাহিকতায় এবার ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের বিরুদ্ধে স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ভিডিও বার্তায় ট্রাম্প দাবি করেন, সমুদ্রপথে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশ প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। বলেন, সাম্প্রতিক অভিযানে সমুদ্রপথে মাদক পাচার প্রায় 85% কমেছে। তাই এবার মাদক পাচারকারী নেটওয়ার্কের বিরুদ্ধে স্থল অভিযান চালানোই লক্ষ্য বলে জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলাও। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ফের অভিযোগ করে বলেন, মাদক বিরোধী অভিযানের অজুহাতে ভেনেজুয়েলায় সরকার উৎখাতের ছক কষছে ওয়াশিংটন। টেলিভিশনে দেওয়া ভাষণে মাদুরো আরও বলেন, এসব হুমকি ভেনেজুয়েলার জনগণকে ভয় দেখাতে পারবে না। দেশের ভূমি, সাগর ও আকাশ রক্ষায় তারা প্রস্তুত। কৃষ্ণ সাগরের তুরস্ক উপকূলের কাছে পরপর বিস্ফোরণে আগুন ধরে যায় রাশিয়ার নিষিদ্ধ শ্যাডো ফ্লিটের 2 ট্যাঙ্কার জাহাজ কাইরোস ও ভিরাটে। বাইরে থেকে আঘাতের ইঙ্গিত মিললেও বিস্ফোরণের উৎস এখনও নিশ্চিত নয়। দুটি ঘটনায় মোট 45 ক্রুকে জীবিত উদ্ধার করেছে তুরস্কের কর্তৃপক্ষ। অঞ্চল জুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। স্থানীয় সময় শুক্রবার কৃষ্ণ সাগরের তুরস্কের উপকূল থেকে কয়েক নটিক্যাল মাইল দূরে কৃষ্ণ সাগরে পরপর আগুন ধরে যায় কাইরোস ও ভিরাট নামের দুটি তেলবাহী জাহাজে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার কথিত শ্যাডো ফ্লিটের অংশ এই দুটি জাহাজ। তুরস্কের পরিবহন মন্ত্রণালয় জানায়, গাম্বিয়া পতাকাবাহী কাইরোস প্রথমে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মিশর থেকে রাশিয়ার নোভোরোসিসকে জাহাজটি খালি অবস্থায় যাচ্ছিল। ঘটনাস্থল ছিল কোজাইলি উপকূল থেকে প্রায় 28 নটিক্যাল মাইল দূরে। কয়েক ঘন্টা পরে প্রায় 35 নটিক্যাল মাইল দূরে ভিরাট নামের আরেকটি নিষিদ্ধ ট্যাঙ্কারে আগুন ধরে যায়। এটিকে স্ট্রাইক বা আঘাতপ্রাপ্ত বলে উল্লেখ করেছে তুরস্কের মেরিটাইম কর্তৃপক্ষ। যদিও জাহাজটির আঘাতের উৎস নিয়ে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। তুরস্ক বলছে, প্রথম বিস্ফোরণের পেছনেও বহিরাগত আঘাতের ইঙ্গিত পাওয়া গেছে। তবে সেটি নৌ মাইন, ভেসে থাকা যুদ্ধবিধ্বস্ত বিস্ফোরক নাকি লক্ষ্যভেদী কোনো হামলা তা এই মুহূর্তে পরিষ্কার নয়। দুই জাহাজের মোট 45 জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। দুটি জাহাজই রাশিয়ার অপরিশোধিত তেল পরিবহনের জন্য ব্যবহৃত শ্যাডো ফ্লিটের অংশ, যেগুলোর মালিকানা গোপন রাখতে বিভিন্ন দেশের পতাকা ব্যবহার করা হতো। ভিরাট জাহাজটিকে যুক্তরাষ্ট্র এই বছরের জানুয়ারিতে নিষিদ্ধের তালিকায় তোলে। এরপর ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও কানাডাও নিষিদ্ধ ঘোষণা করে। অন্যদিকে কাইরোসকে ইইউ জুলাইয়ে নিষিদ্ধ করে, পরে যুক্ত হয় যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড।
সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধের কারণে কৃষ্ণ সাগরে অনিয়ন্ত্রিত মাইন ভেসে বেড়ানোর ঘটনা বাড়তে থাকায় আগেই ঝুঁকি বেড়েছিল। নতুন এই দুই বিস্ফোরণের পর অঞ্চলটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তুরস্কের বসফরাসের আশপাশে জাহাজ চলাচলের নজরদারি জোরদার করা হয়েছে। হংকংয়ের আবাসিক ভবনে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে 128 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ 3 শতাধিক। সংস্কার কাজে গাফিলতি ও দুর্নীতির অভিযোগে নতুন করে 8 জনকে আটক করেছে কর্তৃপক্ষ। এর আগে 3 জন প্রকৌশলীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছিল। টাওয়ারগুলোর প্রতিটি অ্যাপার্টমেন্টে অভিযান চালাচ্ছেন দমকল কর্মীরা। স্বজনহারা পরিবারগুলো ভিড় জমাচ্ছে পরিচয় শনাক্ত কেন্দ্রে। প্রায় 2300 দমকল কর্মীর সারারাত প্রচেষ্টায় হংকংয়ের 7টি বহুতল ভবনে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর ভবনের ভেতর থেকে শুরু হয় অ্যাপার্টমেন্ট থেকে অ্যাপার্টমেন্টে অনুসন্ধান। মিলেছে আরও পোড়াদেহ। কর্তৃপক্ষ বলছে প্রতিটি ফ্লোর ঘুরে তথ্য সংগ্রহ করতে আরও কয়েকদিন লাগবে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে প্রেস্টিজ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর তদারকিতে থাকা সংস্কার কাজে গুরুতর নিরাপত্তাহীনতা ছিল। প্রকল্প পরিচালক, কোম্পানির 2 শীর্ষ কর্মকর্তা ও এক কনসালটেন্টকে বৃহস্পতিবার ম্যানস্লটার অভিযোগে আটক করা হয়। পুলিশের ধারণা, অগ্নিকাণ্ডের সময় ন্যূনতম সেফটি প্রোটোকল মানা হয়নি, যা মৃত্যুহার বাড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার নতুন করে 8 জনকে গ্রেফতার করে দেশটির দুর্নীতি দমন কমিশন ICAC। অভিযুক্তদের অফিসে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে নকশা, চুক্তিপত্র ও ব্যাংক রেকর্ড, যা সংস্কার টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের ইঙ্গিত দিচ্ছে। কর্মকর্তারা বলছেন, ভবনের ব্যবস্থাপনা থেকে দরপত্র অনুমোদন সবকিছুই খতিয়ে দেখা হবে। নিকটস্থ কমিউনিটি হলে নিখোঁজদের স্বজনদের জন্য খোলা হয়েছে অস্থায়ী সহায়তা কেন্দ্র। শত শত মানুষ আসছেন পরিবার পরিজনের ছবি নিয়ে, মিলিয়ে দেখছেন দেয়ালে টাঙানো উদ্ধার তালিকা। কর্তৃপক্ষ জানিয়েছে DNA মিলিয়ে মরদেহ শনাক্তে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে, আর পুরো তদন্ত চলবে 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত।